4 তারিখে পালা বদলের পর বিজেপিতে জয়েন করার জন্য হিড়িক পড়ে গেছে এবং রাস্তাঘাটে যারা দেখছিলাম কিছুদিন আগে তৃণমূলের পতাকা বইছিল, তারা এখন বিজেপির পতাকা বইছে। তার থেকেও যারা স্পোক পার্সন ছিলেন তৃণমূলের, যারা নেতা ছিলেন, তারাও বিজেপিতে আসার জন্য একেবারে নিজেদের যে আগের দল তার বিরুদ্ধে কথা বলছেন। কিভাবে দেখছেন সেটা? 4 তারিখ বেলা 12টার পর যারা তৃণমূল ছেড়ে বিজেপিতে আসতে চান তাদের বিজেপিতে কোনো ঠাঁই নেই। আমাদের সাথে যারা 23 তারিখ পর্যন্ত উত্তরবঙ্গ জঙ্গলমহলে যারা বিজেপিটা করেছেন, দক্ষিণবঙ্গে যারা 29 তারিখ বিকেল 5টা পর্যন্ত নির্বাচনী লড়াইয়ে আমাদের প্রার্থীর সাথে, আমাদের দলের সাথে, আমাদের সংগঠনের সাথে যারা ছিলেন, তারাই বিজেপি। বাকি কেউ বিজেপি নয়। বাকিদের বিজেপি করার কোনো প্রয়োজন নেই। যে 207 জন এমএলএ আমরা জেতাতে পেরেছি যে সংগঠন নিয়ে, যে কটা লোক নিয়ে, সে কটা লোকই যথেষ্ট, এনাফ। সেই সংগঠন আমাদের জন্য যথেষ্ট। আমাদের অতিরিক্ত সংগঠনের কোনো প্রয়োজনীয়তা এই মুহূর্তে নেই। অপরদিকে এসআইআর এ যেমন মতুয়াদের নাম বাদ দিয়েছে, অনেক মুর্শিদাবাদ মালদাতে সংখ্যালঘুদের নাম বাদ দিয়েছে এবং অনেকেই তাদের মধ্যে বৈধ নাগরিক বলে তারা দাবি করছে। এবং তাদের ক্ষেত্রে কিভাবে দেখছেন এবং তাদের নামটা কতটা তোলার ব্যবস্থা আছে? এক সেকেন্ড দাদা, দিলীপ তো এসেছে। যে সমস্ত মতুয়া বা সংখ্যালঘুদের নাম এসআইআর এর মধ্যে বিচারাধীন বা ডিলিটেড হয়ে গেছে, তাদের জন্য ট্রাইব্যুনাল তো গঠন হয়েছে, কিন্তু তারা কোনো সরকারি প্রকল্প পাবে না বলে এমনটা ঘোষণা হচ্ছে। কোথা থেকে ঘোষণা হয়েছে? কোথায় ঘোষণা হয়েছে? আমরা যেটা দেখলাম মিডিয়াতে, অগ্নিমিত্রা পল তিনি বাইট দিয়েছেন। না না, যারা বৈধ নাগরিক নয়, এখন সাদ রাডির মতো আমরা জঙ্গিদের দেখেছিলাম ডবল ডবল ভোটার কার্ড বানাতে, এটা আপনি অস্বীকার করতে পারবেন না। তো তো তাদের কি আপনার পরিবারের যে অধিকারের সরকারি প্রকল্পের সুবিধা পাওয়ার কথা ছিল, সেই সুবিধা তারা পাননি, সে বঞ্চিত রয়েছে। অথচ সে অবৈধ ভোটার, অবৈধ নাগরিক, বাংলাদেশের অনুপ্রবেশকারী, সে শুধুমাত্র ভোট ব্যাংকের খাতিরে সে টাকা সে পাচ্ছে, সেই প্রকল্পের সুবিধা তারা পাচ্ছে। তাদের কি পাওয়া উচিত না আপনার পরিবারের পাওয়া উচিত? আমরা দেখেছিলাম রাতারাতি বিভিন্ন এই মধ্যমগ্রাম, নিউ টাউনের বিভিন্ন বস্তি গড়ে উঠেছিল যেখানে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা ছিল। তো সেই বস্তির মহিলারা, বাংলাদেশি মহিলারা, তারা এসে এখানে লক্ষ্মীর ভান্ডার পাচ্ছিল। তো এইবার যখন আমরা অন্নপূর্ণা ভান্ডার দেবো, সেটা আপনার মায়ের পাওয়ার কথা নাকি ওই বাংলাদেশি অনুপ্রবেশকারী কোনো মহিলার পাওয়ার কথা? এটা তো আপনাদেরকে ভাবতে হবে। আমরা বারবার করে বলছি, আমরা বৈধ নাগরিক যারা, বৈধ ভোটার যারা, যারা এদেশের নাগরিক, যারা ভারত মাতার সন্তান, তারাই সমস্ত প্রকল্পের সুবিধা পাবেন, বাকি কেউ পাবেন না, বাকি কাউকে পেতে দেওয়া হবে না। ডিলিটেড ভোটার দ্বারা ট্রাইব্যুনালের মধ্যে আবার যাদের যাদের নথি রয়েছে, যাদের নথি মানে যারা প্রমাণ রয়েছে, যাদের নথি রয়েছে, যাদের সবকিছু রয়েছে যে তারা এই রাজ্যের, এই দেশের নাগরিক, তারা সবকিছু পাবেন। এই ট্রাইব্যুনালের ঝামেলা এইসব সব তো করেছিলেন মুখ্যমন্ত্রী। এই জিনিস তো কেরলে হয়নি, এই জিনিস তো তামিলনাড়ুতে হয়নি, এই জিনিস তো বাকি রাজ্যে হয়নি, পশ্চিমবঙ্গে হয়েছে। কারণ পশ্চিমবঙ্গের যে সরকারটা ছিল, সেই সরকারটা বাংলার মানুষকে বিপদে ফেলে ভোটটা জিততে চাইছিল, তারা যেভাবে হোক একটা বিপদে ফেলতে চাইছিল। ফলে এই জায়গাটার থেকে এই সমস্যাটা তৈরি করেছিল তৃণমূল, এই সমস্যা নিরসন করবে বিজেপি। প্রধানমন্ত্রী আর্জি করেছেন দেশবাসীকে বিভিন্ন সোনা থেকে শুরু করে গ্যাস, পেট্রোল, এই সমস্ত কিছুতে সংযত হতে, কারণ আর্থিক সংকটের মধ্যে দিয়ে গোটা বিশ্ব, তার সঙ্গে সঙ্গে ভারতও যাচ্ছে এবং সেটা নিয়ে কটাক্ষ হচ্ছে। তাহলে সোনা কিনতে বারণ করছে, তাহলে কেউ সোনা কিনতে বারণ করেনি, বলা হয়েছে যে একটু সাশ্রয় করুন। সাশ্রয় করার যে তত্ত্বটা বা যে বার্তাটা মাননীয় প্রধানমন্ত্রী দিয়েছেন, সেই বার্তাটার মধ্যে অন্য কোনো মানে বারণ করা হয়নি। কেউ কিন্তু কোনো বারণ করেনি যে আপনি গাড়ি চাপবেন না, আপনি তেল ব্যবহার করবেন, এটা বলা হয়নি। বলছে পারলে কম করুন, কম করার কথা বলা হয়েছে। এবং তার দৃষ্টান্ত প্রধানমন্ত্রী, আমার রাজ্যের মুখ্যমন্ত্রী, বিভিন্ন কেন্দ্রীয় মন্ত্রী নিজে রেখেছেন। প্রধানমন্ত্রী দেশের মোস্ট ভিভিআইপি পার্সন, সে কিন্তু তার কনভয়ের গাড়ি অর্ধেক করে দিয়েছেন, তারও কম করে দিতে চাইছে। তো তিনি নিজে বার্তা দিচ্ছেন, নিজে শেখাচ্ছেন যে দেখো আমি এই দৃষ্টান্ত রাখছি, আমি কম করছি। কারণ এখন জ্বালানির সংকটটা কেবল ভারতে নয়, গোটা পৃথিবী জুড়ে সংকট। এবং পৃথিবী জুড়ে এমন জ্বালানির সংকট রয়েছে, আমেরিকা তার 100 বছর ধরে যে স্ট্র্যাটেজিক অয়েল রিজার্ভ রেখেছিল, সেটা পর্যন্ত খুলতে বাধ্য হয়েছে। তার মানে আমেরিকার মতো রাজ্য, দেশ, তার বিভিন্ন রাজ্যগুলো রয়েছে, সান ফ্রান্সিসকো থেকে শুরু করে বহু মানে শহর রয়েছে, বিভিন্ন ইন্টারন্যাশনালি মানে
যেগুলো ইম্পর্টেন্ট শহর, নিউ ইয়র্ক বলুন, এই শহরগুলোতে আজকে মানে হাফ লকডাউন চলছে, উইকলি 3 দিনের লকডাউন চলছে। তো সেই জায়গাতে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গ, ভারত সবাইকে একটা বার্তা দেওয়া হচ্ছে, সাশ্রয় করুন, একটু বাঁচান, একটু দেশের কথাটা ভাবুন, এবং সেটা ভাবছেন স্বয়ং দেশের প্রধানমন্ত্রী। তো কাউকে কিনতে বারণ করা হয়নি, বলছে প্রয়োজন না পড়লে কিনবেন না, এই বার্তাটা দেওয়া হয়েছে। 31টি আসনে দেখা যাচ্ছে যে এসআইআর এর বাতিল লিস্টের থেকে বিজেপি যেই পরিমাণ ভোটে জিতেছে সেটা কম, এবং সেই হিসাবে তৃণমূল কটাক্ষ করছে যে এসআইআর আসলেই তৃণমূলকে হারানোর জন্য। 207 থেকে 31 বাদ দিয়ে দিন, বাদ দিয়ে দিন, 207 থেকে 40 বাদ দিয়ে দিন, তাহলেও তো বিজেপির সরকার। এবার আমি বলছি, রতুয়ার মতো আসন ধরুন, যেখানে তৃণমূল জিতেছে, কিন্তু জয় পরাজয়ের মার্জিনের নিরিখে যে বাদ পড়েছিল এসআইআর এ, সেখানে সে এসআইআর নাম বাদের সংখ্যাটা বেশি। তাহলে কি রতুয়ায় এসআইআর এর জন্য তৃণমূল জিতেছে? কামারহাটিতে প্রায় 30,000 নাম বাদ পড়েছে, তৃণমূল মাত্র 5,000-এ জিতেছে। তো এই যুক্তিগুলো দিয়ে তো কোনো লাভ নেই। বাদ কারা গেছে? ডবল এন্ট্রি ভোটার, মৃত ভোটার, অনুপ্রবেশকারী ভোটার, 12 লাখ এমন ভোটার মানে ভোটার তালিকা থেকে বাদ গেছে যাদের কোনো ট্রেস পাওয়া যায়নি, যাদের কোনো মানে কেউ খুঁজে পায়নি যে তাদের বাড়ি কোথায়, ঘর কোথায়। এমন 12 লক্ষ ভোটার, এরা থাকবে কেন ভোটার তালিকায়? মৃত ভোটার, একজন ভোটারের নাম 43টা বিধানসভায় রয়েছে, একজন ভোটারের ছেলের সংখ্যা 300-র ওপর, এইগুলো কখনো সম্ভব? এদের নামগুলোকে রেখে ভোটটা সুষ্ঠু হতে পারতো, আপনি মনে করেন? আমরা সেইটার মানে সেইটার থেকে আমরা একটা বিশুদ্ধ ভোটার তালিকায় ভোট চেয়েছি, এবং সেই বিশুদ্ধ ভোটার তালিকায় ভোট কেমন হয়েছে সেটা আমরা সবাই দেখতে পাচ্ছি। যে একটা বোমা, একটা গুলি, একটা বারুদ কিচ্ছু ছিল না এমন একটা ভোট হয়েছে, একটা মায়ের কোল খালি হয়নি এমন একটা ভোট হয়েছে। এই ভোটটাই তো আমরা চেয়েছিলাম।